যে আদালতে কেন কর্মী নিয়োগ হবে না, আদালতের দৈনন্দিন খরচ কেন মেটানো হবে না, জুডিশিয়ারিকে কিভাবে গলা টিপে মারবো তার বন্দোবস্ত করেছেন, কর্মী নিয়োগ হয় না। এই যে বিভিন্ন আদালতগুলোতে, নিম্ন আদালতগুলোতে আপনি দেখবেন সব ওই টেম্পোরারি ওয়ার্কার দিয়ে, সব ক্যাজুয়াল স্টাফ দিয়ে, ডেলি রেটেড ওয়ার্কার দিয়ে সব আদালত চালানো হচ্ছে। চোরগুলোকে বাঁচানোর জন্য যাচ্ছেন, চোর বাঁচাতে গিয়ে কোটি কোটি টাকা জনগণের করের টাকা কেন খরচা করবেন? আপনি ডিএ মামলায় 6বার হেরেছেন, আপনি কাদের কাদের টাকা বন্ধ করতে চাইছেন? আপনি ডিএ না দেওয়ার জন্য আপনি জনগণের করের টাকায় আপনি ফিস দিচ্ছেন। চুরি করার স্বার্থে আইন তৈরি করেছে প্রথম কথা, তারপরে সেই আইনকে ব্যবহার করে চুরি করেছে। এসআইআর নিয়ে বলি, এসআইআর হচ্ছে একটি আইনসঙ্গত একটি প্রভিশন। এসআইআর এর মাধ্যম দিয়ে যে ভীতির সঞ্চার করতে চাইছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুর্নীতিগ্রস্ত একটা রাজনৈতিক দলের নেত্রী, ও ভাবছে এনআরসি সি এর ভয় দেখিয়ে ভোট কনসলিডেট করেছিলাম, এসআইআর এর ভয় দেখিয়ে আবার ভোট কনসলিডেট করে জিতবো। ওর পাতা ফাঁদে কেউ পা দেবেন না। রাজ্যে যদি স্বাভাবিক পরিস্থিতিতে ভোট হয়, তৃণমূলকে ভোট দেবেন না, সন্ধ্যাবেলায় ওই দলটা উঠে যাবে, জাস্ট উবে যাবে। দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর আগে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, এই যে আদালতের যে বিভিন্ন স্টাফ নিয়োগ করার ক্ষেত্রে, মানে কোর্ট স্টাফ নিয়োগ করার ক্ষেত্রে রাজ্য সরকারের অনীহার জন্য প্রধান বিচারপতি তিনি কিন্তু রাজ্য সরকারকে ভৎসনা করেছিলেন। তারপরে আজকে বিচারপতি, তাকে বলতে হচ্ছে, বিচারপতি দেবাংশু বসাক, উনি বলছেন, আমরা কি দেখছি, একদিকে দেখছি যে রাজ্য সরকার এই যে আদালতের যে বিভিন্ন বিল সেটা মেটাচ্ছেন না, আদালতে কর্মী নিয়োগ করছেন না, আর অপরদিকে মেলা খেলা মৎসব করে টাকা নষ্ট করছেন। তাহলে এই দ্বিচারিতা কেন? একদিকে কর্মচারীরা ডিএ পাবে না, আদালতে কর্মী নিয়োগ হবে না, আদালতের দৈনন্দিন খরচ সেগুলো মেটানো হবে না, আর অপরদিকে মেলা খেলা এন্টারটেনমেন্ট সব চলবে। এই দ্বিচারিতা একটি সরকার দেখাচ্ছে। এই সরকারের এই দ্বিচারিতার জন্য নাগরিকদের যে সাধারণ পরিষেবা, সেই পরিষেবা পেতে তারা পাচ্ছেন না, পরিষেবা ব্যাহত হচ্ছে, আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, আদালতে কর্মী না থাকার জন্য মামলার পেন্ডেন্সির পরিমাণ বাড়ছে, প্রলং হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে আদালত যা পদক্ষেপ নেওয়া সেটাই করবেন, এবং আমি তো মনে করি এর থেকেও বেশি স্ট্রিনজেন্ট পদক্ষেপ নেওয়া উচিত। শুধুমাত্র ওই মানে অ্যাকাউন্টে টাকা আসবে না এই বন্দোবস্ত করলে হবে না। যারা যারা রেসপন্সিবল, যে আদালতে কেন কর্মী নিয়োগ হবে না, আদালতের দৈনন্দিন খরচ কেন মেটানো হবে না, সবার প্রথম আদালতের খরচ মেটাতে হবে। তার কারণ কি? দেখুন, আমাদের গণতন্ত্রটা টিকে আছে মূলত এই ক্ষমতার এই ভারসাম্যের জন্য। আপনি এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের মধ্যে একটা ওয়াটারশেড এরিয়া পাবেন, একটা রেজুলেটিং এরিয়া পাবেন, কিন্তু একমাত্র ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এই সিস্টেমটাকে বাঁচিয়ে রেখেছে। সেই জুডিশিয়ারিকে কিভাবে গলা টিপে মারবো তার বন্দোবস্ত করেছেন, কর্মী নিয়োগ হয় না। এই যে বিভিন্ন আদালতগুলোতে, নিম্ন আদালতগুলোতে আপনি দেখবেন সব ওই টেম্পোরারি ওয়ার্কার দিয়ে, সব ক্যাজুয়াল স্টাফ দিয়ে, ডেলি রেটেড ওয়ার্কার দিয়ে সব আদালত চালানো হচ্ছে। তাদের কি রেসপন্সিবিলিটি থাকবে বলুন তো? যদি পার্মানেন্ট ওয়ার্কার না থাকে, পার্মানেন্ট এমপ্লয়ি না থাকে, শুধুমাত্র ওই ক্যাজুয়াল স্টাফ দিয়ে আদালত চলবে, তাদের তো কোনো লায়াবিলিটি থাকবে না। তারা কি করবে? তারা দৈনন্দিন, তারা জানে যে তারা ক্যাজুয়াল স্টাফ, তাদের স্বল্প বেতন, তাদের ভরে আদালত চত্বরে দেখবেন অনেক ক্ষেত্রেই দুর্নীতি বাসা বাঁধে। তাদের সেরকম ওই একজন পার্মানেন্ট স্টাফের যে দায়বদ্ধতা থাকে, একজন ক্যাজুয়াল স্টাফের সেই দায়বদ্ধতা থাকে না। আমি বলছি না যে ক্যাজুয়াল স্টাফের একেবারে দায়বদ্ধতা থাকে না, কিন্তু তুলনায় কম থাকে, এটা তো স্বাভাবিক। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আদালতগুলোতে আপনাকে কর্মী নিয়োগ করতে হবে, আদালতের দৈনন্দিন খরচ দিতে হবে, আর যদি তা না দিয়ে এই মেলা খেলা করেন, তাহলে আদালতের এই ভর্ৎসনা কেন, আদালতের শুধুমাত্র মুখ্য সচিবের ডাক কেন, ভবিষ্যতে যদি তাদের জেলেও পাঠানো হয় অবাক হব না। বিচারপতিদের আরো একটি বিষয় বলতে শোনা গেল যে রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে, আরবিআই কে বলেছে কোনো টাকা না ছাড়তে, সত্যি কি তাই? দেখুন, এই যে অবস্থা চলছে, একদিকে মেলা খেলা চলছে, অপরদিকে কর্মীদের দিয়ে হবে না, আদালতে কর্মী নিয়োগ হবে না,
আদালতের দৈনন্দিন খরচ মেটানো হবে না, তাহলে তো স্বাভাবিকভাবে এইসব মন্তব্য আসাটা স্বাভাবিক। ফিরদৌসা, উকিল বাবদ রাজ্যের 65 কোটি, রাজ্যের ব্যয় 65 কোটি। সঠিক হিসাব নয়। আপনি যে বলছেন 65 কোটি টাকা আইনজীবী বাবদ খরচ হয়েছে, আমার মনে হয় না ওটা সঠিক হিসাব। এই খরচ অনেক বেশি বাড়বে। যে সময়কালের মধ্যে খরচের হিসাব দিয়েছেন, তারপরেই এই ডিএ মামলা সহ একাধিক মামলা, এসএসসির একাধিক মামলা হয়েছে, এবং এই খরচ নিশ্চিতভাবে বাড়বে। দেখুন, আইনজীবীদের ফিস দিতে হবে, এই নিয়ে আমার মনে কোনো প্রকার সন্দেহ নেই, এবং আমি মনে করি আইনজীবীদের ফিস দেওয়া উচিত এবং আইনজীবীদের ফিস পাওয়া উচিত। এর মধ্যে কোনো প্রকার মানে কোনো প্রকার কারোর কোনো সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজ্য সরকার আইনজীবী নিয়োগ করবেন, এটাই স্বাভাবিক, কারণ রাজ্য সরকার হচ্ছে বিগেস্ট লিটিগেন্ট। আপনি যদি কলকাতা হাইকোর্টের কজ লিস্ট দেখেন, তাহলে দেখবেন বেশিরভাগ মামলায় স্টেট গভর্নমেন্টের এগেনস্টে, ফলে রাজ্য সরকার বিগেস্ট লিটিগেন্ট। এবার সেই মামলা থেকে তো একটা অংশ সুপ্রিম কোর্টে যায়, ফলে সেখানে লিটিগেন্ট হবে, সেটাই স্বাভাবিক। কি না, সাধারণ মানুষ যদি কোনো তার অধিকার থেকে বঞ্চিত হন, তিনি আদালতে আসবেন। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার মামলাগুলোকে টেনে টেনে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট নিয়ে যাচ্ছেন। কোন মামলা? না, মিউনিসিপ্যালিটিতে স্ক্যাম ধরা পড়লো, মানে নিয়োগের ক্ষেত্রে, সেই মামলা নিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টে। কি না, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, সিবিআই তদন্তের নির্দেশকে অল্টার করার জন্য, সিবিআই তদন্তের নির্দেশের জায়গায় পুলিশি তদন্তে করানোর জন্য। আচ্ছা, এতে রাজ্য সরকারের কি লাভ? রাজ্যের জনগণের কি লাভ? কি ওই চোরগুলোকে বাঁচানোর জন্য যাচ্ছেন? চোর বাঁচাতে গিয়ে কোটি কোটি টাকা জনগণের করের টাকা কেন খরচা করবেন? আপনি ডিএ মামলায় 6বার হেরেছেন, আপনি কাদের কাদের টাকা বন্ধ করতে চাইছেন? আপনি ডিএ না দেওয়ার জন্য আপনি জনগণের করের টাকায় আপনি ফিস দিচ্ছেন। আপনি 6বার হেরেছেন, 6বার হেরে হেরে বুঝতে পারেননি যে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, তার জন্য 7বার হাঁটতে গিয়ে ফিস দেওয়ার কি প্রয়োজন? এই প্রশ্ন তো জনগণ তুলবে স্বাভাবিকভাবে, এই প্রশ্ন তো সাধারণ কর্মচারীরা তুলবে, সেটাই স্বাভাবিক। দেখুন, আইনজীবী দাঁড়িয়েছেন, তিনি ফিস দেবেন, এটা স্বাভাবিক সাধারণ বিষয়। কিন্তু যে কোন মামলা অ্যাপিল করব, কোন মামলা এসএলপি করব, এর তো একটা লিগাল অপিনিয়ন থাকে। আমি তো জানতে চাই যে সেই লিগাল অপিনিয়ন গুলো কি পাবলিক ফোরামে আসবে? কে অপিনিয়ন দিচ্ছে? কিভাবে সেই অপিনিয়ন আসছে? কারা কারা এন্ডোর্স করছে যে না, এটা ফাইল হওয়া উচিত? ওই যে মিউনিসিপ্যালিটি স্ক্যামে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল, কে লিগাল অপিনিয়ন দিয়েছে যে ওরা এসএলপি করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাও? এর তো জনগণ তো এই প্রশ্ন তুলবে যে যদি ওটা অল্টার হতো, যদি ওটার জায়গায় পুলিশি তদন্ত হতো, তাতে সাধারণ জনগণের কি লাভ? সুজিত বসুর বাড়িতে পুলিশ যেত, ইডি যেত না, সিবিআই যেত না, তদন্তকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেত না যদি পুলিশি তদন্ত হতো? এটা লাভ ছিল সাধারণ জনগণের? সাধারণ জনগণ তো এই লাভ চাই না। সুজিত বসুর বাড়িতে তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে কি যাবে না, ওর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাওয়া আটকাতে তুমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে? আলটিমেট তো সেটাই বোঝাচ্ছে। সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, সিবিআই তদন্ত করবে। তদন্ত করা মানে তো কেউ দোষী সাব্যস্ত হয়ে যাওয়া না। আর দোষী যদি কেউ যদি চুরি করে, সে দোষী সাব্যস্ত হবে, সেটাই স্বাভাবিক। ফলে এই যে আপনি বলছেন যে 65 কোটি টাকা খরচা হয়েছে, খরচা প্রথম কথা অনেক বেশি, দ্বিতীয় কথা কোন মামলাগুলোর প্রেক্ষিতে খরচা হয়েছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। যে আদৌ খরচা করার প্রয়োজন ছিল, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জনমানুষের সেই জন্যই তো উকিলের পিছনে খরচা হবে, সেটাই স্বাভাবিক। 65 কোটি টাকা কেন, 650 কোটি টাকাও হতে পারতো, কিন্তু সেই 650 কোটি টাকা বা 65 কোটি টাকা, সেটা যুক্তিসঙ্গত ভাবে খরচ হয়েছে নাকি অযৌক্তিক ভাবে খরচ হয়েছে, সেটা সব বড় প্রশ্ন। আমি আপনার কাছে একটা প্রশ্ন একটু স্পেসিফিক জিজ্ঞেস করবো ফিরদৌসা, যে মানুষ একটি প্রশ্ন করছে আমাদের ভিডিওর মাধ্যমে যে যখন রাজ্যের মূল বিরোধী যে সমস্ত দলগুলি রয়েছে, সিপিআইএম, বিজেপি, তারা যখন অভিযোগ করছে যে মানুষের করের টাকা দিয়ে বেশ কিছু নেতৃত্বস্থানীয় লোককে রক্ষা কবচ এনে দিতে এই সমস্ত সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বারংবার গিয়েছে, সে অমিতাভ চৌধুরী যে তথ্য রাজ্য আইন দপ্তর থেকে জেনেছেন, তাতে এই খরচের প্রসঙ্গটি আরো স্পষ্ট হয়েছে। কি বলবেন সেক্ষেত্রে? দেখুন, জনগণ তো সেটাই বলছেন যে চোর বাঁচাতে সুপ্রিম কোর্টে যাওয়া, চোর বাঁচাতে সুপ্রিম কোর্টে যাওয়ার তো কোনো মানে হয় না। চোরদের পিঠ বাঁচাতে সুপ্রিম কোর্টে যাওয়ারও কোনো মানে হয় না।
দিয়ে মামলায় 6বার হেরে 7ম বারের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ারও কোনো মানে হয় না। এই যে ধরুন বিষয়টিকে আরো প্রলং করছেন, ফলে কি হবে, এরিয়ারের টাকা পরিমাণ বাড়বে, একদিকে লিগাল ফিস যাবে, অপরদিকে এরিয়ারের পরিমাণ বাড়বে। তাহলে আপনার কি যুক্তিসঙ্গতা কি বলে, স্বাভাবিক যুক্তি কি বলে যে এর আগেই বুঝে যাওয়া উচিত ছিল যে ডিএ আইসিপিআই অনুযায়ী দিতে হবে, কর্মচারীদের ডিএ দিয়ে দিতেন এআইসিপিআই হিসাব করে, একটা ইনস্টলমেন্টের জায়গায় 2টো ইনস্টলমেন্টে দিতেন, কি অসুবিধা হতো? যে হয়তো 5 লাখ পেত 2.5 লাখ 2.5 লাখ করে তাকে দিতেন, যে হয়তো 4 লাখ পাবে তাকে 2 লাখ 2 লাখ করে 2টো ইনস্টলমেন্টে দিয়ে দিতেন, অসুবিধা কি ছিল? একবার হেরে বুঝে যাওয়া উচিত ছিল। কিন্তু আপনি সেটা বুঝবেন না, আপনাকে তার জন্য 6বার হাঁটতে হবে ডিএ মামলায়, আপনাকে মিউনিসিপ্যালিটি স্ক্যামের মামলায় চলে যাবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত, এসএসসি, প্রাইমারি। আপনি সাধারণ জনগণ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ইনজিওর্ড হয়েছে, তারা লিগাল ইনজুরি পেয়েছে বলে তারা হাইকোর্টে এসছে। তারপরে যখন সেই সমস্ত মামলায় একটার পর একটা সিবিআই ইডি তদন্তের নির্দেশ হয়েছে, রাজ্য সরকার ছুটলো। কেন? তোমাদের ছোটার কারণ কি? স্বাভাবিকভাবে তো একটা তদন্ত হলে রাজ্য সরকারের কিছু এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ থাকে না, কারণ গোটা রাজ্যটা তো আর দুর্নীতি করছে না, দুর্নীতি করেছে কিছু নেতা মন্ত্রী, তাদের পিঠ বাঁচানোর জন্য আপনার সুপ্রিম কোর্টে ছোটার কি প্রয়োজন ছিল? জনগণের করের টাকায় ওই চোরগুলোর পিঠ বাঁচানোর দরকার কি? জনগণ তো চাইনি যে জনগণের করের টাকায় চোরগুলোর পিঠ বাঁচুক। কিন্তু উৎসবের পালা শেষ, দীপাবলিও সম্পন্ন, সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়দান কবে হতে পারে? যে কোনো সময় হতে পারে, এটা নির্দিষ্ট সময় বলা সম্ভব না। যখন একটি মামলা রায় প্রদানের জন্য স্থগিত হয়, সেটা সম্পূর্ণভাবে আদালতের স্বেচ্ছাধীন বিষয়। আদালত যখন মনে করবেন, আদালতের যখন নিশ্চিতভাবে রায় লেখা সম্পূর্ণ হবে, তখন আদালত সেটি লিস্টে এনে তখন রায় খুব সম্প্রতি কি একটা খুশির খবর পেতে চলেছে? আশা করি রাজ্য সরকারি কর্মচারীরা, আমি বলতে পারি 6বার জিতেছি তাদের আইনজীবী হিসেবে, আমরা নিশ্চিতভাবে 7ম বারও জিতবো। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে আগামী 29 তারিখ, কি হতে চলেছে? দেখুন, সেটা আদালত ঠিক করবে, কিন্তু এই যে 2016 সালের নিয়োগে একদম রুল ফ্রেম থেকে শুরু করে টেন্ডার দেওয়া, একটা কোম্পানিকে টেন্ডার দিয়ে দিল সিলেকশনের, একটা বাইরের কোম্পানি, কি না কালীঘাটের সিএ ফার্ম, সে ওএমআর শিটও সে ডিজাইন করছে, সেই প্রিন্টিং করছে, সেই মূল্যায়ন করছে, সেই সিলেকশন প্রসেস করছে, সেই অনলাইন অ্যাপ্লিকেশনে এভ্যালুয়েশন করছে, সব করছে কে? না কালীঘাটের সিএ ফার্ম, দিয়ে ওএমআর শিটের ফিজিক্যাল কপিও নেই, তার মিরর ইমেজও নেই, না এডিটেবল কপি রয়েছে। যে যখন পয়সা দেবে তার তখন এডিট করে নাম্বার বাড়িয়ে তাকে ডিক্লেয়ার করে, পাস ডিক্লেয়ার করে তাকে চাকরি দেবে। খুব সিম্পল কথা, যে আসলে চুরি করার স্বার্থে আইন তৈরি করেছে প্রথম কথা, তারপরে সেই আইনকে ব্যবহার করে চুরি করেছে। আপনি যদি দেখেন, এই যে নিয়োগে লেস মেরিটার্স ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি, জেনারেল ক্যাটাগরিতে, ইউআর ক্যাটাগরিতে যে সিলেক্টেড হয়েছে, যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, যে এতদিন চাকরি করছে, তার থেকে বেশি নাম্বার পেয়ে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, এসসি, এসটি, ওবিসি এ বি সবাই বসে আছে। 10, 12, 13 আউট অফ 50 নাম্বার পেয়ে চাকরি পেয়েছে ইউআর ক্যাটাগরিতে, অথচ ইন্টারভিউ ছাড়াই তার থেকে বেশি নাম্বার ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। কেন? না, ওই দুর্নীতি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজেরা স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, তারা 94 জন ক্যান্ডিডেটদের দুর্নীতি হয়েছে বলে তারা নিজেরাই আদালতে এফিডেভিট দিয়েছে। সেই মামলা সুপ্রিম কোর্টে এখন পেন্ডিং। কিন্তু বাংলা বিহার দুটি রাজ্যেরই ভোটার প্রশান্ত কিশোর, দু রাজ্যেই দুটো ভোটার কার্ড, কি বলবেন? থাকা উচিত নয়, একজন মানুষের দুটো ভোটার কার্ড কখনোই থাকা উচিত নয়। এবং শুধু তাই না, একজন মানুষের যদি দুটো ভোটার কার্ড থাকে বা দু জায়গায় নাম থাকে, নিশ্চিতভাবে এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং এটা থাকলো কি করে, এই নিয়ে অবশ্যই নির্বাচন কমিশনকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, কিভাবে থাকলো একজন মানুষের মানে তার তো আইডেন্টিটি জানা উচিত নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যখন তাকে ভোটার কার্ড দিচ্ছে বা দু জায়গায় নাম তোলাচ্ছে, এখন তো দেখুন, একটা মানুষের একটা এপিক কার্ড হয়, আপনারও একটা এপিক কার্ড আছে, আমার একটা এপিক কার্ড আছে। নির্বাচন কমিশন কেন একটা সিস্টেম আজকের দিনে দাঁড়িয়ে এটা ইভলভ করতে পারছে, দোষ তো নির্বাচন কমিশনের। আমি সর্বপ্রথম বলবো নির্বাচন কমিশন দায়ী।
একটি এপিক কার্ডের সাপেক্ষে একটি জায়গায় নাম থাকবে ভারতবর্ষের। একাধিক জনের এরকম আছে, একটি এপিক কার্ডের সাপেক্ষে 2-3 জায়গায় নাম আছে। এ হলে তো সেটি ডেঞ্জারাস বিষয়। কিন্তু একটা লোকে তো 100 জায়গায় নাম থাকলে সে 100 জায়গায় গিয়ে ভোট দিয়ে আসবে। আর পশ্চিমবঙ্গে যে 6 দফায় ভোট হয়, যেভাবে 5 দফায় 6 দফায় 6 জায়গায় নাম থাকলো, ওই তৃণমূলের সব নেতা কর্মীরা 6 জায়গায় ভোট মেরে আসবে যে তৃণমূল জিতছে। অথবা তৃণমূলেরই সব ওই ইয়ে ছিল, পরামর্শদাতা ছিল, কি আই প্যাক 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 করে সব আর কি। একজন ভোট কুশলী, তার তার 2 জায়গায় এরকম নাম, অঙ্কটা কি? দেখুন, আমি জানি না কি অবশ্য সে তো ভোট কুশলী, সে কুশল নিশ্চয়ই তার কোনো কুশলতা দিয়েই 2 জায়গায় নাম তুলেছে। দেখুন, সাধারণভাবে তো হওয়া উচিত নয়। আর নির্বাচন কমিশনকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে একটা এপিক কার্ডের সাপেক্ষে 2 জায়গায় নাম উঠে কি করে। নির্বাচন কমিশনের নিজের নির্দিষ্ট ওয়েবসাইট আছে, একটা এপিক কার্ড নাম্বার দিলে আপনিও সার্চ করতে পারেন। তাহলে কি করে নির্বাচন কমিশন নিজেরা সার্চ করে না যে এই ব্যক্তির নাম 2 জায়গায় কি করে উঠলো? আপনি যদি আপনার এপিক কার্ডের নাম্বার দেন, আপনি এখন ওয়েবসাইটে চলে যান, আপনিও কোন জায়গার আপনার ভোটার লিস্টের নাম আছে সেটা আপনি দেখতে পাবেন। তাহলে নির্বাচন কমিশন নিজেরা চেক করে না যে একটা ব্যক্তি 2 জায়গায় 3 জায়গায় কেন নাম থাকবে? আসলে নির্বাচন কমিশন এটা করছে না একটাই কারণে, নির্বাচন কমিশন নিজেরা চাইছে যে বেসিক্যালি দুর্নীতিপূর্ণ একটা ভোটার তালিকা থাকুক। যদি এটা করা যায় যে একটা মানুষের স্বাভাবিক পরিচয় এবং তার যদি ম্যাপিং করানো যায় যে সেই ব্যক্তির ভারতবর্ষের দ্বিতীয় কোনো জায়গায় নাম থাকবে না, এটা করাটা আজকের দিনে খুব একটা কঠিন কাজ নয়, অত্যন্ত সহজ বিষয়। কিন্তু নির্বাচন কমিশন এটা কেন করছে না, তার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। আর এটা না করার মধ্য দিয়ে বেসিক্যালি ভোটার তালিকা সেটা সঠিক হচ্ছে না, এক ব্যক্তি একাধিক জায়গায় নাম থাকছে, মৃত ব্যক্তির নাম থেকে যাচ্ছে, এবং এই যে লিস্টগুলো আপডেট করা, এটার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। এসআইআর করব বলে আপনারা টপকাচ্ছেন, অথচ ভোট কুশলীর নামই 2 জায়গায় আছে, এটা কিন্তু নির্বাচন কমিশনের কাজের ভালো বিজ্ঞপ্তি নয়। ফিরদৌসা, এসআইআর শুরুর মধ্যেই আমরা দেখলাম বাংলায় রীতিমতো আমলাদের বদলি, একসঙ্গে 57 জন আমলার বদলি। দেখুন, এসআইআর, আমি প্রথমে বলি এসআইআর নিয়ে বলি, এসআইআর হচ্ছে একটি আইনসঙ্গত একটি প্রভিশন। রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে এই প্রভিশন আছে, নির্বাচন কমিশনের এই ক্ষমতা রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে সুপ্রিম কোর্টও কিন্তু এসআইআর বন্ধ করেনি। আমি এসআইআর মানে করুক এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এসআইআর এর যে সময়কাল, সেই সময়কাল নিয়ে আমার বক্তব্য রয়েছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এসআইআর এর মাধ্যম দিয়ে যে ভীতির সঞ্চার করতে চাইছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুর্নীতিগ্রস্ত একটা রাজনৈতিক দলের নেত্রী, ও ভাবছে এনআরসি সি এর ভয় দেখিয়ে ভোট কনসলিডেট করেছিলাম, এসআইআর এর ভয় দেখিয়ে আবার ভোট কনসলিডেট করে জিতবো। ওর পাতা ফাঁদে কেউ পা দেবেন না, আমার প্রতিটি জনগণকে অনুরোধ। কারণ ও কিন্তু ফাঁদ পাচ্ছে। ও এসআইআর এর নাম করে এসআইআর হতে দেবো না বলে একদিকে এসআইআর হতে দেবো না বলছে, আর অপরদিকে এসআইআর করার জন্য আধিকারিক সাপ্লাই করছে, পুরো দ্বিচারিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। তার কারণ একদিকে তিনি বলছেন আমি এসআইআর করতে দেবো না, অপরদিকে আধিকারিক সাপ্লাই করছেন। দ্বিতীয় হচ্ছে যে এসআইআর সুপ্রিম কোর্ট বন্ধ করেনি, উনি কে বন্ধ মানে ওটা না করতে দেওয়ার, ওটা বন্ধ করার? নির্বাচন কমিশন এসআইআর করবে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশনের প্রতিনিধি, নির্বাচন কমিশনও দয়া করে এই এসআইআর এর নাম করে মানুষকে ভীত সন্ত্রস্ত করবেন না। এসআইআর এর মাধ্যম দিয়ে অবৈধ ভোটার বাদ যাবে নিশ্চিতভাবে, যারা মৃত ভোটার বাদ যাবে, কিন্তু একজনও বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকেও কিন্তু মানুষ ছেড়ে কথা বলবে না। তৃতীয় হচ্ছে নাম বাদ যাওয়ার কোনো সুযোগ নেই। চতুর্থ হচ্ছে এসআইআর যে টাইমিং, এটা নিয়ে সত্যি সত্যি নির্বাচন কমিশন চুজ করেছে, সেটা সঠিক টাইম চুজ করেনি। তার কারণ হচ্ছে যদি ধরুন একজন এসআইআর এর মাধ্যমে একজন বৈধ ভোটারের নাম বাতিল হয়, তাহলে তার নাম তুলতে যে সময় লাগবে, ইন দ্য মিন ওয়াইল যদি একটা ভোট চলে যায়, তাহলে কি হবে? সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না। তাহলে সেই মানুষটি যদি ভোটাধিকার না প্রয়োগ করতে পারে, এরকম একটা সময়কাল আমি কেন চুজ করব? বলছেন একটা বাড়িতে 3 বার যাবে, তারপরেও যদি বৈধ ভোটারের নাম বাতিল হয়, এর দায় কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। আর ভারতবর্ষে একজন বৈধ ভোটারেরও নাম বাতিল করা যাবে না। আর আমার নির্বাচন কমিশনে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে বিহারে যে এসআইআর করে নাম বাতিল হলো, তাদেরকে দেশে রেখেছেন না দেশের বাইরে পাঠিয়েছেন?
ফিরদৌসা, অন্যদিকে আপনি যখন এই প্রশ্নটা তুলে দিচ্ছেন, তৃণমূলের তরফ থেকে একাধিক নেতা, নিশীথ মালিক, তিনি বলছেন রীতিমতো বিজেপি নেতাদেরকে জ্বালিয়ে দেবো অ্যাকচুয়ালি যদি একজন ভোটারের নাম বাদ যায়। এই এত তৎপরতা না দেখো, কেউ কাউকে এটাই তো চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে হাওয়া গরম করতে চাইছে। আচ্ছা, এসআইআর এর মাধ্যম দিয়ে নাম বাতিল হলে কার নাম বাতিল হবে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিয়ালিটি কি? পশ্চিমবঙ্গের রিয়ালিটি হচ্ছে বাংলাদেশ থেকে আগত মানুষজনের যদি আমি হিন্দু মুসলিম করতে চাই না, কিন্তু তবুও যদি জনগোষ্ঠীকে হিন্দু এবং মুসলিম হিসেবে প্রভেদ করি বা তাদের যদি আমি দেখি সামাজিক কারণে, রাজনৈতিক কারণের বিশ্লেষণের জন্য, বাংলাদেশ থেকে আগত জনগোষ্ঠীর মূল অংশটি হলো হিন্দু জনগোষ্ঠী। ফলে যদি নাম বাতিল হয় তাহলে হিন্দু জনগোষ্ঠীর নাম বাতিল হওয়ার সম্ভাবনা প্রভূত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে ও ভীতির সঞ্চার করে মুসলিম ভোট কনসলিডেট করব, ও গুড়ে বালি। এবার তা হবে না। ও সিএ এনআরসি তে হয়ে গেছে, এবার তা হবে না। আমি অন্তত পক্ষে অনেকেই আমার সঙ্গে কথা বলেছেন এই বিশেষ করে এসআইআর ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে, তো তাদের প্রত্যেকের কথাই হচ্ছে যে এতে তো আমাদের কিছু যায় আসে। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি ভুল রাজনৈতিক চাল খেলছে। তবে হ্যাঁ, ওর একটা আলাদা উদ্দেশ্য আছে। এসআইআর হতে দেবো না এটা বলে হাওয়া গরম করে যদি কোনোভাবে কোনো পদক্ষেপ যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে হয়, তাহলে উনি রাজনৈতিকভাবে ভোটের আগে একটা বেটার ফুটিং এর জায়গায় তিনি যাওয়ার চেষ্টা করছেন। জানি না বিজেপির সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং কি, বিজেপি আদৌ সেটা করবে কিনা বা সেন্ট্রাল গভর্নমেন্ট আদৌ সেটা করবে কিনা। সেটা যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু পোয়া বারো। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সেটা হচ্ছে যে এটা নিয়ে একটা অস্থিরতা তৈরি করতে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অস্থিরতা তৈরি করার ফাঁদে পা দেবেন না, না রাজ্যের জনগণ না কেন্দ্রের সরকার। যদি রাজ্যের জনগণ পা দেন তাহলে ভুল করবেন, আর কেন্দ্রের সরকার যদি পা দেন তাহলে ভুল করবেন। আমি সেই দুটো প্রশ্ন করবো আপনাকে, যে আরো একবার এসআইআর নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিতে দেখা গেল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, ওদের একমাত্র হাতিয়ার হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট সাধারণ ইস্যুতে হয় তাহলে কি ইস্যুতে হবে? চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি, গোটা রাজ্য জুড়ে, মানে আপনি ইচ এন্ড এভরি সেক্টরে। ইভেন তৃণমূল কংগ্রেসকে তো বলা হয় যে প্রমোটারদের চুন বালি সুরকি সরকার। প্রমোটাররা পাড়ায় পাড়ায় কাজ করতে পারে না। কত প্রমোটার এসে তাদের মামলা করতে হয়। কালকেই বলে গেল যে আমরা আগে যেভাবে কাজ করতে পারতাম এখন আর কাজ করি না। প্রমোটার তারা সব, আর সব তৃণমূল করে। প্রমোটাররা পাড়ায় কাজ করতে পারছে না তৃণমূলের জ্বালায়, আর মানে তৃণমূলের একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর জ্বালায়। এই অবস্থা দাঁড়িয়েছে। বলে রাজ্যে যদি স্বাভাবিক পরিস্থিতিতে ভোট হয় তৃণমূলকে ভোট দেবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনেছেন এবং বুঝেছেন। সেই জন্য উনি চাইছেন এমন একটা ইস্যুকে হাতিয়ার করতে যে ইস্যুতে ওনার একটা বৃহৎ ভোট, একটা কনসলিডেটেড ভোট উনি পেয়ে যান, চাঙ্ক ভোট হিসেবে। এই জন্য উনি কি করছেন, এসআইআরটাকে হাতিয়ার করতে চাইছেন। এর আগে যেমন সিএ এনআরসি কে হাতিয়ার করে ভোট উতরে গেছিলেন, আবার এসআইআর পেয়েছেন। ফলে এসআইআর কে হাতিয়ার করে যদি উনি ভোটটা উতরে দিতে পারেন তাহলে কিন্তু উনি আবার ক্ষমতায় আসতে পারবেন। উনি ক্ষমতায় ফিরতে চাইছেন বলে, মানে আসতে চাইছেন বলে আবার পুনরায় 2026 সালে, সেই জন্য উনি এসআইআর কে হাতিয়ার করতে চাইছেন। ওর পাতা ফাঁদে কেউ পা দেবেন না, না রাজ্যের জনগণ পা দেবেন না কেন্দ্রের সরকার। যদি কেন্দ্রের সরকারও পা দেয় ওর পাতা ফাঁদে, কারণ হচ্ছে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, দেখে নেব, খুঁজে বের করব এসব বলবে, খবরদার ওর পাতা ফাঁদে পা দেবেন না। এসআর আপনি যদি মনে করেন এসআর বোম্বাই কেসের পরে আর ওইভাবে প্রেসিডেন্ট রুলও করা যায় না, যারা যারা বলছেন যে এসআইআর না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি হবে, অমুক হবে তমক হবে, দেখুন এসআইআর করার জন্য নির্বাচন কমিশন, তারা সাংবিধানিকভাবে বিধিবদ্ধ সংস্থা, তারা করবেন, রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আসামে কেন এসআইআর লাগু হচ্ছে না? ওখানে যেখানে বাংলাদেশ বর্ডারের একদম কাছে অবস্থিত আসাম, সেখানে বিজেপি সরকার রয়েছে বলে। দেখুন, এসআইআর কোথায় লাগু হচ্ছে বা কোথায় লাগু হচ্ছে না এইটা দেখা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রীর কাজ নয়।
তো হ্যাঁ, এসআইআর নিয়ে ভীতির সঞ্চার করা সেটা একেবারেই করা উচিত নয়, যেটা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা করছে এবং নির্বাচন কমিশন করছে, আর তার সঙ্গে কিছু বিজেপি নেতা নেত্রীরাও করছে। আমি জানি না বিজেপি কোন অঙ্কে এই এসআইআর নিয়ে ভীতির সঞ্চার করছে, আমি জানি না তাদের রাজনৈতিক কৌশল কি। বরঞ্চ এই রাজ্যে যদি এসআইআর হয়, যদি প্রকৃত এসআইআর হয়, তাহলে নাম বাতিল মানে বেশি নাম বাতিল হওয়ার কথা বাংলাদেশ থেকে আগত হিন্দু জনগোষ্ঠী। তাদের মধ্যে দেখুন রাজনৈতিক ভাবে আমার তার সঙ্গে রাজনৈতিক যাই থাকুক না কেন, এটা তো ঠিক যে সেই অংশের একটা বৃহৎ অংশ বিজেপিকে ভোট দেয়। এছাড়া যদি নাম বাতিল হয় তারা বিজেপিকে ভোট দেবে। ফলে আমি জানি না বিজেপি কোন অঙ্কে এসআইআর নিয়ে টপকাচ্ছে। বিজেপিরও এসআইআর নিয়ে টপকানো উচিত না, এবং তার ফলে সেটা যদি করে ওই তৃণমূলের হাতে কিন্তু, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু বাটনটা দিয়ে দেওয়া হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি যদি আপার হ্যান্ড দেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনি সুযোগ করে দেন এসআইআর নিয়ে ইস্যু ক্রিয়েট করার, তাহলে কিন্তু সব থেকে বেশি ভুগতে হবে রাজ্যের জনগণকে। তার কারণ আলটিমেট যদি এসআইআর নিয়ে যদি ভোট যদি কনসলিডেট করতে পারেন, রাজ্যের মানুষকে আরো 5 বছর ভুগতে হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর করবে, বিজেপির যারা এমপি তাদের বাবার নাম আছে 2002 এর ভোটার লিস্টে, যারা কেন্দ্রীয় মন্ত্রী তাদের বাবার নাম আছে 2002 সালের ভোটার লিস্টে, সব তথ্য পড়ে দেবো। অন্যদিকে তিনি বলছেন যে আমি সাংসদ হিসেবে এদের ওয়ার্নিং দেবো, আজ নয় কাল সরকার বদলাবে, জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না, বিজেপি থাকবে না, দেশের সংবিধান থাকবে, অমিত শাহ থাকবে না, তখন যেখানে থাকবেন খুঁড়ে নিয়ে আসবো, জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। দেশের সংবিধান আছে এটা তৃণমূল কংগ্রেস মনে করে? তো দেশের সংবিধান আছে এটা যদি তৃণমূল কংগ্রেস মনে করে, তৃণমূল কংগ্রেস যা যা কর্মকাণ্ড করে সেটা করতে পারত। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের শপথ নিয়ে ক্ষমতা বসে আপনি কি কি করেছেন গোটা রাজ্য জুড়ে? আপনার ক্ষমতায় আসার পর থেকে 2011 সাল থেকে আজকে 2025 সাল, এই 14টা বছরে আপনি বাংলার জনগণকে কি কি সাংবিধানিক দায়বদ্ধতা থেকে কি কি পাইয়ে দিয়েছেন বলুন তো? মানে কি কি করেছেন তাদের জন্য? আপনি পাইয়ে দেওয়ার কেউ নন, বাংলার জনগণ থেকে আপনি পেয়েছেন সবকিছু। মুখ্যমন্ত্রীর পদ থেকে শুরু করে সমস্ত কিছু পেয়েছেন, বাংলার জনগণ আপনাকে ভরিয়ে দিয়েছে। কিন্তু বাংলার জনগণকে উল্টে দিয়েছেন দুর্নীতি, যা বাংলার রাজনীতিতে অনেক কিছু ছিল, কিন্তু বাংলার রাজনীতিতে এই পরিমাণ দুর্নীতি কখনোই ছিল না। বাংলার রাজনীতিতে এই পরিমাণ মিথ্যাচার কখনোই ছিল না। বাংলার রাজনীতিতে এই পরিমাণ রাজনৈতিক অসহিষ্ণুতা কখনোই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে এসেছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস একবার যদি ক্ষমতা থেকে যায়, যেদিন ক্ষমতা থেকে যাবে, যদি সকালবেলায় ক্ষমতা থেকে যায়, সন্ধ্যাবেলায় ওই দলটা উঠে যাবে, জাস্ট উবে যাবে।